তোমার মাকে আরেক জায়গায় বিয়ে আরেক দিয়ে জায়গায় দিল। বিয়ে দিয়ে দিছে। তখন তোমরা কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। 3 ভাই বোন। 3 ভাই বোন। তখন তোমার মাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিল। আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। আর তার আগে তোমার বাবা আরেকটা বিয়ে অলরেডি করে ফেলছে। হ্যাঁ, করে ফেলছে। একটা বাবা যে ল্যাঙ্গুয়েজ এত খারাপ, মেয়েরে আমারে মানে কি বলবো, কি বইলা ভাষা নাই, এত ল্যাঙ্গুয়েজ খারাপ করতো, মানে গালিগালাজ করতো বাবা। গালিগালাজ ল্যাঙ্গুয়েজ কি আমি ওনাকে না দেখলে বুঝতাম না একটা বাবা এমন হয়। মানে কখনো ভাবার বাইরে ছিল এগুলো আমার সাথে হয়েছে। আমি তো কোনো দোষ করি নাই, তাহলে জন্ম দিছে করে, আমার ভাই তো কোনো দোষ করে নাই, তারা কি ইয়ে করছো? আমি কষ্ট করে একদিন হলে চলে আসতাম, তাদের দুজনকে আমার দেখা লাগে। মানে উনিও আমার থেকে টাকা চায়, আমার মাও আমার থেকে টাকা চায়, দেই না যেমন না। তুমি তোমার গল্পগুলো এমন করে বলছিলে, এমন হাসি মুখে, আমার খুব বুকে ব্যথা লাগছিল জানো। আমি হাসি মুখে বলার কারণ এটাই, আমার বাবা মা গুলো এমন না, তাদের আমি কান্না করে যদি বলি এটা আমার হচ্ছে নিজের কাছে নিজে খারাপ লাগবে, তাদের জন্য আমি কান্না করতেছি। আমি সবসময় বলি যে বাচ্চা হয়ে গেলে ডিভোর্স নেওয়া উচিত না। কেন উচিত না, নিলে কি হয়, বাচ্চাটার কি হয়, সেই সত্যিকার গল্পটা আপনি আজকে শুনতে শুরু করলেন। শুরুতে অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি নিজের গল্পটা বলতে চান আমাদেরকে ইমেইলে অথবা ফোন নাম্বার যেটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে লিখুন। শোতে আসতে চাই, আমরা আপনার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। প্রতিবাদ করলেই আসলে সচেতনতা বাড়ে, এবং সচেতনতা বাড়ার জন্যই প্রতিবাদ করা জরুরি। কে আছে আসলে তোমার এখন? আমার এখন বর্তমানে কেউ নাই, মা বাবা আছে থেকেও নেই, কারণ আমার যখন 10 বছর চলে তখন থেকে আমার বাবা মা ডিভোর্স ঝগড়াঝাটি এগুলো। বাট আমার আম্মু অনেক ভালো ছিল। আমার বাবা হচ্ছে একটা রিলেশনে জড়ায় যায়, তো আমার বাবা অনেক ইয়াং, ছোট থাকতে বিয়ে করছে, এখনো মানে কেউ বলবে না তার একটা মেয়ে আছে বা তার 2টা সংসার। তো আমি বাবাকে অনেক ভয় পাই। তো আমার যখন 10 বছর তখন থেকেই বাবাকে দেখলাম যে একটু এলোমেলো চলাফেরা। আমার আম্মু কিচ্ছু বলতো না, আমার আম্মু একবারে সরল সোজা, কিন্তু একটা বাচ্চাকে কিভাবে আদর করতে হয় এই জিনিসটা আমার আম্মুর মধ্যে নেই, জানি না কেন। বাট তখনও একটু দাদা দাদু ছিল। পড়ালেখা করেছিলেন নাকি? হ্যাঁ, আগের দিনের মানুষ ছিল, করছে কিনা এটা আমি আম্মুকে কখনো প্রশ্ন করি না। মা যেমনই হোক আমার কাছে অনেক বড়, যেমনই হোক এটা আমি বিশ্বাস করি। তো হচ্ছে বাবা আরেকটা বিয়ে করলো। ইভেন আমার আম্মু এতটা সরল ছিল, যখন হচ্ছে আম্মুর সাথে থাকতো রাতে, তখন আম্মুর সাথে শুয়ে কথা বলতো, এই মেয়ের সাথে রিলেশন করতো। কার সাথে? মানে যার সাথে এখন বিয়ে করছে, আমার আব্বু আরেকটা বিয়ে করছে, তোমার মার পাশে শুয়ে কথা বলতো। আমার আম্মু বুঝতো না, এতটা সরল ছিল। আরেকটা মহিলার সাথে কথা বলতে তোমার হ্যাঁ, মার পাশে শুয়ে বলবা? আমার আম্মু বুঝতোই না, এতটা সরল। আমার আম্মুকে হয়তো কথা বলিয়ে বোঝাই দিতাম, কিভাবে বোঝাবো আমি বুঝতে পারতেছি না। আমার আমার যখন 10 বছর, আমার বোন আছে একটা, তো সবার শেষ হচ্ছে আমার একটা ভাই। তো আমার ভাই হলো, ডেলিভারি মাত্র হয়েছে, 2 দিন পর বাবা হচ্ছে বিয়ে করছে একটা মেয়ের সাথে, আগে থেকেই রিলেশন, বাট 2 দিন পরেই বিয়ে করছে হুট করে। কিন্তু রিলেশনটা ছিল অনেক আগে থেকে। তখন তোমার ভাইয়ের বয়স 2 দিন? 2 দিন মাত্র ডেলিভারি হয়েছে। ও মাই গড। পরে হচ্ছে বিয়ে করার পরে এবার মেয়েকে বাড়িতে আনলো। পরে মামা তারা এগুলো শুনছে, আমার আম্মু জানে না। মেয়েকে নিয়ে আসলো, পরে আম্মুকে বলতেছে যে ঘরে নিয়ে বসানোর জন্য। তো আম্মু জিজ্ঞেস করলো কি, পরে বলতেছে মেহমান। তো মামা শুনেই চলে আসছে আমাদের বাসা থেকে, হচ্ছে আমার মামা তারা বাড়ি বেশ কাছে, দূরেও না, কাছে। তো চলে আসছে বাইক নিয়ে, এসে বলতেছে যে তোমাকে আর এখানে রাখবো না। আম্মুকে বলতেছে কেন, আম্মু তো এই সিচুয়েশনে এগুলো শুনতে পারবে না, আমার মাত্র ডেলিভারি হয়েছে, এগুলো তো নিতে পারবে না। পরে বলে যে এমনি তুমি আমাদের বাড়িতে চলো, এখানে রাখবো না তোমাকে। পর আম্মু কিছুটা হলেও বুঝতে পারছে। পরে হচ্ছে যে এবার বাবা বলতেছে যে ওকে নেওয়া লাগবে না, সমস্যা, আমি এটার সমাধান করে দিব। পরে আমার আম্মু বলতেছে ঠিক আছে আমি থাকি, আমার মামাকে বলতেছে, মামা বলতেছে না আমি তোকে রাখবো না। পরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমাদেরকেও নিয়ে গেছে। ওই দুই দিন যে আমার ভাই ডেলিভারি, ওকেও শো নিয়ে গেছে, ওই এতটুকু অবস্থায় নিয়ে গেছে। পরে গিয়ে হচ্ছে সাথে সাথে মামলা টামলা করলো আব্বুর নামে। দেন এগুলো 1 বছরের মতো হচ্ছে ইয়া করছে। তো আম্মুর সাথে যে কাবিনটা হয়েছে, ওই টাকা ফেরত দিছে। ফেরত দেওয়ার পরে হচ্ছে এটা একটা সময় স্টপ, সব কিছু সমাধান। পরে আম্মুর মতো পরে না, তারা বাসায় এবার আমরা 3 বছর মতো। তো আম্মুকে হচ্ছে 1 বছরের মধ্যে দেন আরেকটা বিয়ে দিয়ে দিছে, মামা তারা দেখে বিয়ে দিয়ে দিছে। তো আমরা এখন এভাবে। পরে একটা পর্যায়ে হচ্ছে আমার আম্মুকে আমার মামা নিয়ে গিয়ে আরেকটা বিয়ে দিয়ে দিছে। 1 বছর পরে কেস শেষ হলো, তারপরে তোমার মাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিল। তখন তোমরা কয় ভাই বোন? তখন আমরা 2 বোন 1 ভাই। 3 ভাই বোন। 3 ভাই বোন। তখন তোমার মাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিল। আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। আর তার আগে তোমার বাবা আরেকটা বিয়ে অলরেডি করে ফেলছে। হ্যাঁ, করে ফেলছে। মাকে মানে মা তো ও মাই গড, যখন মাকে বিয়ে দিল তখন তোমাদের কথা তো বলছে তারে? হ্যাঁ, বলছে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে এই শর্তে ছিল? নিয়ে যাবে, এসব অ্যাকসেপ্ট করবে না, এটা কখনোই করে নাই বা ইয়া করে না। মুখে যদিও হ্যাঁ বলে, বাট করে না। বাট আমিও কখনো ওই বাড়িতে যাই নাই,
তারপর হচ্ছে আমার নানুর মেয়েরা সবাই, আমার খালামণিরা সবাই জব করে। তো করাতে হচ্ছে এবার আসে আইসা নানতলা বাড়িতে বলে যে এদের কেন রাখছো, আমার বোন তো নিয়ে আসছে সব সমাধান, এদের কেন দিয়ে আসছো না বাড়িতে। তো নানু একটু বুঝতে, নানু তো এখন বৃদ্ধ হয়ে গেছে, নানুর কথা কি আর, এরা কেন নানুর কথা শুনে। পরে বলে যে এদেরকে দিয়ে আসো, এদের কেন রাখছো, এদের দিয়ে আমাদের লাভ কি। পরে একটা পর্যায়ে আমি এগুলো নিতে পারি নাই। হুম পরে আমি হচ্ছে কুমিল্লা, আমি বলছি যে খালামণি আপনি তো আমাদের আপনি মা তো আমাকে, নানু আমাকে এতদিন দেখছে, আমাকে হচ্ছে আরেকটু টাইম দেন, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার ভাই বোনকে একটু দেখবো, আমার অন্য কোনো আর কিছু নাই, আমি যদি একটু নিজের পায়ে দাঁড়াই, এদের একটু সেটেল করে আমি পরে ব্যবস্থা করবো আমার। পরে বলছি কি করবা। তো আমি বলছি কি আমাকে একটা জব ম্যানেজ করে দেন ছোটোখাটো। তখন আমাকে একটা জব ম্যানেজ করলো। কোন ক্লাসে তখন তুমি? আমি 5-এ, পড়াশোনা শেষ, আমার অনেক ভালো ছিল, আমার পড়াশোনা অনেক ইচ্ছা ছিল বড় হয়ে আমি কিছু করব, বাট করতে পারি না ফ্যামিলির কারণে। পরে হচ্ছে এবার খালামণি কুমিল্লা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলতেছে জব যখন হয়ে গেছে, 2 দিন ইন্টারভিউ দিছে, একদিনের মধ্যে হয়ে গেছে আমার ইন্টারভিউ, আরেক জায়গায় দিয়েছিলাম ওইখানে হয়েছে, তো যেখানে দেখলাম আমার একটু স্যালারি ভালো, 6,000 টাকা স্যালারি ছিল, একটা গার্মেন্টসে হেল্পার হিসেবে ঢুকছি। পরে হচ্ছে মেধা অনেক ভালো ছিল, একদিনে কাজ শিখিয়ে দিলে বুঝতাম অনেক, আমি লাঞ্চ টাইম দিলে কাজ করতাম না, কাজ শিখতাম, যদি আমার কাজ ছিল এটা ওইটা করতাম, অন্যজনের কাজটা দেখতাম বসে বসে, লাঞ্চ করতাম না, তার কারণ তখন আমার মতো অনেক মনে করতাম আমার বড় হয়ে অনেক কিছু করতে হবে, আমার ভাই বোন সব আমার দিকে তাকাই আছে। পরে হচ্ছে জব করতাম, মাসে ওভার টাইম করে 10-12 হাজার টাকা তুলতাম, আমার ওভার টাইম থাকতো না, তারপর আমি থাইকে ওভার টাইম তুলতাম এমন। পরে হচ্ছে যে জব করার পরে এবার খালামণি একদিন বলতেছে যে আমাকে হচ্ছে রুম ভাড়া দিতে হবে। তো আমি বলছি, মনে মনে একটু ঘটকা লাগলো যে আমার আপন খালামণি এখানে রুম ভাড়া দেওয়ার কি হলো। হ্যাঁ আমার কাছে 2-1 হাজার এগুলো নর্মাল, বাট 6,000 টাকা মাস শেষে নিত, আমার স্যালারি ছিল 6,000। আমাকে যদি একটা রুম দিত তাও না, ওনার মেয়ের সাথেই থাকতোই তো আমার। তা আবার কত কথা শুনে বলতো যে আমার বোন নাই তোর যে রাহি এটা, আমি বলি যে মাং নাকি রাহেন, একটা পর্যায়ে আমি এগুলো শুনতে শুনতে একটু প্রতিবাদ করা শুরু করি। তো আমার গায়ে হাত তোলে অনেক, বলে যে মুখে মুখে কেন কথা বলবো, আমি তো আজকে এই জায়গায় আনছি, এই জায়গায় আইনের লাভকে, আমি যদি কিছু করতেই না পারি, আপনার কথা শুনে যদি আমার মরতে হয়। 6,000 টাকা নিত, একদিন যদি 1 মাসে যদি একটু কম হইতো 1,000 টাকা, যদিও কম দিতাম না, কেউ টাকা পাইলে আমার কাছে ওইটাই অনেক মনে হয়। পরে হচ্ছে দিতাম। পরে একটা বছর অনেক কথা শোনাইছে, এমনি এমনি 3 বছর, 3 বছর গেল, আমি কিছু করতে পারি না, কিছু টাকা জমাইছি, ওই টাকাটা হচ্ছে আমার খালামণি কি করলো, জমানোর পরে 50,000 মতো, আমি ভাবছি এটা দিয়ে আমার ভাইয়ের বড় হলে কিছু করব তার জন্য। পরে হচ্ছে আমি যখন অফিস থেকে আসি, আমার টাকাটা বলতে আমাকে সবাই বসলো, ছোট খালামণির জামাই হচ্ছে বাইরে যাবে, তো আমাকে বসাইছে, মানে আপ্যায়ন করতেছে এমন, বা আমি কি হয়ে গেলাম, আমি তো অবাক, এইভাবে তো কখনো কিছু করে নাই। তখন বুঝতে পারলাম কিছু একটা, আমার টাকাটার দিকে হয়তো তাদের নজর। তো বলতেছে যে তোর আঙ্কেল তো হচ্ছে বাইরে যাবে, কিছু টাকার প্রবলেম, তো প্রায় 60,000 মতো লাগবে, তোর কাছে 50,000 ওইটা দিয়ে দে, তোকে 2 মাস পরে দিয়ে দিবে। তো আমি না করে, আমাকে 2 মাস পরে দিবে, তো আপন খালামণি কিছু বলতেও পারি না, অন্যজন হলে একটু বলতাম না দিব না বা কিছু, যদি এটা ব্যাপার টাকার পয়সার ব্যাপার। তারপরে বললাম যে ঠিক আছে, আমাকে 2 মাস পরে আবার বুঝিয়ে দিন, কারণ এই টাকাটা আমার জমানো অনেক কষ্টের। পরে হচ্ছে যে বলছে ঠিক আছে, 2 মাস গেল, আমি যখন বললাম যে আন্টি আমার তো টাকাটা লাগবে, টাকা দিয়ে কি করবা, 1 বছর পরে নি তোমাকে একবার বিয়ে শাদী দিয়ে দিবে, আমার তো বিয়ে শাদী নিয়ে প্যারা নাই, আমার ভাই বোন পড়ে রয়েছে, আমি তাদেরকে দেখবো, আমার বিয়ে শাদী নিয়ে তো এখন কিছু করার নাই, আমার ভবিষ্যৎ আমি পরে দেখবো। পরে বলতেছে টাকা চাওয়াতে এবার আমার সাথে রাগারাগি, ঠিক মতো রান্না করে খাইতে দেয় নাই এমন, নিজের আপন খালামণি এমন হয়, আমি তাদেরকে না দেখলে বুঝতে, অনেক স্যাক্রিফাইস করছি অনেক কিছু। ইভেন তার যে একটা আমার বড় আন্টির হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে আছে, তাদেরকে আমার ভাই বোনের মতো দেখতাম, কারণ আমার ভাই বোন তো থাকতো নানুর কাছে, মাসে শুধু টাকা পাঠাতাম গিয়ে দেখতাম এমন। না আমি এত কষ্ট করে চলছি, ছিঁড়া জামা পরে হচ্ছে কাজ করছি, আমার ভাই বোনকে কখনো কষ্ট করে, আমার ভাই অনেক অনেক সুন্দর আর অনেক হচ্ছে তার আবদার, যেগুলো বাবা মার কাছে করতে পারে না, আমি বুঝি জিনিসটা, তারপর আমার অনুযায়ী সাধ্য অনুযায়ী আমি তাকে অনেক কিছু ইয়া করি। পরে আমার খালামণি কিছু হলে ইয়া করতো, পরে একটা পর্যায়ে আমি আর পারতেছি না। পরে খালামণি অনেক বছর জব করে, ছোট থেকেই গার্মেন্টসে, তো একটু স্যারদের সাথে ভালো সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং। তো আমাকে একটা পর্যায়ে বলে যে এবার টাকা চাস, আমি চাইলে তো জবটা খেয়ে দিতে পারি, আমার জবটা নিয়ে নিছে, আমার জব, আপন খালা? আপন খালা শেষ, বলে যে জব নিয়ে নিছে। পরে স্যারের কাছে বলে এই মেয়ে ভালো না জব, তো স্যারেরা তো শুনছে ওনার কথা, শোনার পরে হচ্ছে জব নিয়ে নিল। পরে একবারে শেষ ভাইয়া পড়ছি, সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। ও মাই গড। পরে হচ্ছে যে তারপর একটু মনে সাহস রাখছি, পরে আমার একটা ঢাকা বান্ধবী ছিল যার মাধ্যমে পরিচয়, আমি তাকে নক দিলাম যে আমি তো একটু সমস্যা আছে, আমাকে নিয়ে যেতে পারবি ঢাকা। পরে বলে যে তুই চলে আয়, আমি চিনতাম না আপন ঢাকা, বলতে তো তোমার ওই শুনছি। আপন খালাটাই ছিল। হ্যাঁ এরাই ছিল, আর ওরাও একটু অন্যরকম, মানে যেটা হয় মানে এটাই মাথায় রেখে দেয়,
আর তারা এটা কখনো বুঝে না যে আমার একটা মা বাপ নাই, তাদের একটু দেখি, ওইটা কখনো সাপোর্ট দেয় নাই। পরে হচ্ছে যে এবার আমি যখন ওকে বললি যে আমাকে একটু ঢাকায় নিয়ে যা, বড় বলে যে ঠিক আছে তুই এমনি এমনি চলে, আমি চিনতামই না ঢাকা সায়দাবাস কি বা কি, ঢাকায় নাম শুনতাম। পরে বাসে উঠলাম, একটা বাসে উঠলে আসলাম, সে আমাকে রিসিভ করলো, তার জন্য 1 ঘন্টা বসেছিলাম। ওরা আসার পরে সে আবার মডেলিং করতো, পড়াশোনা করতো, বড় ফ্যামিলির মেয়ে ছিল, ফ্যামিলি স্ট্যান্ডার্ড হাই। আমার তো তার সাথে যায় না। তারপর সে একলা থাকতো, মানে তার বাবা মার সাথে থাকে ধানমন্ডিতে, সে আলাদা একটা বাসা নিয়ে থাকতো। ওই যে বন্ধু বান্ধব আড্ডা দেয়, রাত বিরাতে আসে, তো এই জন্য একটা আলাদা বাসা নিয়েছে, তো ওইখানে আমি থাকতাম। তো দেখলাম যে তার সাথে আমার যাচ্ছে না, আমি এখন একটা ভালো ভালো জব নিতে গেলে একটা গিভ অ্যান্ড টেকের অফার করে, আমি তো এটা কখনোই করবো না। আমার পড়াশোনা এরকম নয়, বাট তারপরও ভালো দিক থাকলে হচ্ছে আল্লাহ না কোনো ব্যবস্থা করে দেয়। পরে একটা বোঝা তার কাছে 3 মাস ছিল, আমার কোনো জব নাই, পাইতেছি না, অনেক অ্যাপ্লাই করছি সব জায়গায়, সবাই একই কথা, গিভ অ্যান্ড টেক করতে। আমি বলছি সরি ভাই, আমি ওই ধরনের মেয়ে না, আর আমি এটা কখনোই করবো না, আমি কষ্ট করে চলবো, বাট এদিকে আমি কখনোই যাবো না। পরে হচ্ছে যে আমার বান্ধবী বলতেছে আমার ইউএসএ চলে যেতে হবে, সব কিছু ঠিক হয়ে গেছে, তোমার এখন আলাদা বাসা নিয়ে থাকতে হবে। আমার কাছে একটা টাকা নাই, কি করব। হঠাৎ একদিন আমার বান্ধবী এক জায়গায় হচ্ছে ছবি পোস্ট করছে, এখান থেকে আমাকে হচ্ছে মডেলিংয়ের অফার করে। আমি আগে আরও দেখতে সুন্দর ছিলাম, এখন তো কিছু না, যেটা আপনি একটু আগে বলছিলেন তুমি অনেক দেখতে সুন্দর, বাট আরও ছিলাম, একটু স্বাস্থ্য ছিল, যদিও খালা মানে কিছু ছিলাম, ওরকম একটু খাওয়া দাওয়া মেনটেন থাকতো। এখন না, আমি হচ্ছে একটু এলোমেলো, যেহেতু একলা থাকি, কেউ নাই। পরে হচ্ছে যে এবার মডেলিংয়ে অফার আসলো, আমি কিচ্ছু বুঝতাম না, গেলাম গুলশান, সরি নিকেতনে গেলাম। ওইখানে গিয়ে আমার একটা শ্যুট ছিল, ওয়েস্টার্ন ড্রেস, আমি তো অবাক, আমি ওয়েস্টার্ন ড্রেস কখনো, যেটা আমি পরিয়ে নাই, হিজাব পর্দা ছিলাম, পর্দা করে চলতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এটা আমি কখনো করতে পারবো না, ওইখানেই না করে দিলাম। পেমেন্ট ছিল 3টা ড্রেসের, ওয়েস্টার্ন ড্রেসের শ্যুট ছিল 5,000 টাকা। 5,000 টাকা ফেক না, আমি এই জিনিসটা কখনো করতে পারবো না। পরে আমার বান্ধবী বুঝাইলো যে এখন তোমার আর কোনো মানে রাস্তা নেই যে তুমি কিছু করবা, এটাই দেখো, কারণ একটু কষ্ট না হলে তুমি কিছু করতে পারবা না। তো আমি বলছি তার বলে এগুলা করবো, তারপর ওয়েস্টার্ন পরলাম, ওয়েস্টার্ন ঠিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যেটা আমার কাছে ঠিক না, যেটা আমি করি নাই কখনো। পরে করলাম, করার পরে হচ্ছে যে আমি এক্সপ্রেশন দেখতেছি তারা কিভাবে দিচ্ছে, তো দেখার পর আমিও এবার প্রথমেরটা একটু হয়েছে না, দেন নেক্সট ডে আমি এত ভালো এক্সপ্রেশন করছে, আমার হচ্ছে ওইখান থেকে গিফট করছে। তো বলতেছে যে তোমাকে নেক্সট টাইম রাখা হবে, তখন মডেলিং থেকে ডাকতেছে, তখন যে ওই ছবিগুলো আমার হচ্ছে সব জায়গায় গেল, তো এই সবাই ওইখান থেকে ডাকতেছে, এত ভালো এক্সপ্রেশন, ক্যামেরাম্যান যেমনই হোক এক্সপ্রেশন ভালো দিলে হচ্ছে নিজের সব কিছুই সুন্দর। পরে করলাম, করার পর ওকে সব জায়গাতেই ডাকে, বাট দেখতেছি এটা আমাকে হচ্ছে ওইদিকে নিয়ে যাচ্ছে, আমি তো এটা করবো না, মিডিয়াতে আমার একদমই ইচ্ছা নেই, মিডিয়া জগৎটা কেমন আমি বুঝি, কম বেশ বুঝি, তো এটা আমি কখনোই করবো না। হুম হুম। পরে হচ্ছে যে আমি একটা টাইমে না করে দিই, অনেক অ্যামাউন্ট থাকে, দেন হচ্ছে অনেক কথা বলে, এগুলো তো আমি রাজি না, পরে না করে দিলাম। পরে বান্ধবী হচ্ছে একজনের সাথে পরিচয় করাই দিয়ে গেছে, তাই যখন উনি আমার ফ্যামিলির কথা শুনছে, আমি ফ্যামিলির কথা কাউকে বলি না, কাউকে না, আজকে ফার্স্ট টাইম শুধু আপনাকে বলছে, আপনার ভিডিও দেখে আমার এখানে আসা, কাউকে বলি না। আর হচ্ছে যেখানে জব করি ওইখানে শুধু আমার বান্ধবী যার সাথে পরিচয় করে দিছে, উনি অনেক বড় লোক, আমাকে হচ্ছে বোনের চোখে দেখে, মানে আমার যখন সাপোর্ট লাগে তখনই, তো আমাকে একটা জব দিল যে এমনি, বাট 5 ওয়াক্ত নামাজ পড়, সব কিছু ওই অফিসে, কোনো খারাপ কিছুর দিকে না। পরে যাক, আমি বলছি যে একটু আগে যেটা কথা বলছি, ভালো দিক থাকলে আল্লাহ কিছু না কিছু ব্যবস্থা করছে, আমার ক্ষেত্রে এটা হয়েছে। স্যালারি হচ্ছে যেমনই হোক আমার ভাই বোনকে দেখে চলে, বাট কষ্ট হয়ে যায়। তা আমার একটা কথা দিন শেষে একটাই থাকে, আমার কেউ নাই আমাকে যে একটু সান্ত্বনা দিবে, একটু বুঝাবে। আমি ছোটবেলা থেকে কারো আদর স্নেহ পাই নাই, মানে একটা মানুষ যেভাবে বড় হয়, বাবা মার আদর, ওইটা আমার কখনোই হয়ে ওঠে না। তা আমার বাবা মার কথা কি বলবো, ইভেন একটা বাবা তো বছরে একবার কল দেয়, তাদের নাম্বারগুলো আমার ফোনে সেভ করা, কিন্তু একটা কল আসে না। মাও না? মাও না, মাও কি না। বলো? আমি কল দিই তাদের, আমার আম্মুর শুধু কল দেয়, আব্বুর কল দেন, আব্বু আমার নাম্বার ব্লক করে রাখছে। আব্বু নাম্বার ব্লক হ্যাঁ, করছে? কারণ ওই সৎ মা বলতেছে ওই মেয়ের সাথে কথা বল, তোমার যদি ওই মেয়ে হয়ে যায় তাহলে ওদের নিয়ে আসো, আমার মেয়ে নিয়ে আমি চলে যাবো। সৎ মার ঘরে হচ্ছে 2টা মেয়ে একটা ছেলে, ঠিক আছে, ছোট সৎ মা আমার বয়সী, মানে মেয়ে বয়সী, তারা অনেক ইয়াং, আব্বু অনেক ইয়াং। ওই মেয়ে বুঝছে নাই, মেয়ে আয়সা যখন দেখছে আব্বু আরেকটা বিয়ে করে ফেলছে, তখন মেয়ে আর যাইতে চায় না, কারণ কি করবে এখন, মেয়ে তো বিয়ে করে ফেলছে পলায়া, মানে পালিয়ে বিয়ে করছে ও, আব্বুকে, চলে আসছে। তো আব্বু এত ইয়াং ছিল, বুঝাই জানে সে একটা আরেকটা সংসার ছিল। আব্বুকে জিজ্ঞেস করছে তোমার কারোর সাথে অ্যাফায়ার টেপার আছে কিনা, কয় না এরকম কিছুই না, তুমি আমাকে বিয়ে করতে পারো। দেন করলো এগুলা। মাই পরে গড। হচ্ছে মানে
বাবার বয়স কম এবং হোয়াট এভার, কিন্তু সে তো বাপ, তার 3টা বাচ্চা আছে। হ্যাঁ, সে কেমনে তার 3টা বাচ্চাকে ব্লক করে রাখে, ফেলে রাখে, খোঁজ এগুলো খবর তাদের নেয় না? দেখলেই সম্ভব। কিছু কিছু বাবা মা জন্ম দিয়ে হচ্ছে তাদের পরিচয় না। আমার বাবা মা গুলাই সেম সেম। আমার বাবা মা নিয়ে কোনো আমার অভিযোগ নাই, তারা যেমন আছে তারপর তারা ভালো থাকুক, আমি এটা দোয়া করি। পরে আমার মাকে কল দিই, কল দিয়ে বলি যে আমি মাঝে মাঝে যখন আম্মুকে অনেক মিস করি তখন আম্মুকে শুধু কল দিই, কল দিয়ে আমার চোখে পানি, কথা বলতে পারি না। পরে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বলছি কিছু না, শুধু ভাবি আমি আমি কি এরকম লাইফ চাইছি, আমার কি এরকম লাইফ, আমি কি এগুলো চাইছি এই জেনারেশনে, এই মেয়ে, আমি এখন পড়াশোনার বয়স কিছু করব, বাট এতটা লড়াই করতেছি। পরে কান্না করে দেয় আমার কথা, আমার আম্মু অনেক ইমোশনাল, কান্না করে দেয়। আমি কেউ কান্না করো কেন, তোমরা তো ভালোই আছো, বিয়ে করে সংসার করতেছো, আমার বাবাও বিয়ে করে সংসার করতেছে, কান্না করো কেন? আমি তো কান্না করতেছি, আমার দুঃখগুলো বলার মতো কেউ নাই, তোমার বলতেছি, তুমি তো একটা কলও দেনা, আমি কল দিই। পরে বলো যে এমনি কল দিনে ব্যস্ত হ্যান ত্যান। আমি কি ব্যস্ত, মেয়েরে ব্যস্ততা বুঝাও মা, এগুলো বলি। পরে কল রাইখা দিই, পরে কল রাইখা দিয়ে বেকার চুপ। এরপর একটা কল দেয় না, যে কান্না করতেছে একটা কল দিয়ে, কল আসে না। পরে বাবা, পরে ভাবির সাথে, শুধু বাড়ির একটা ভাবির সাথে পরিচয়। বাবার অনেক ল্যাঙ্গুয়েজ খারাপ, আমার ওই যদি কেউ প্রতিবাদ করে, আমার একটা ভাবি আছে মানে জ্যাঠতো ভাইয়ের বউ, অনেক সাপোর্ট করে, সেই স্টেট পড়ার কথা বলে। বাবা যদি কিছু বলতো ছোটবেলা, তাও ওদের আব্বুর অনেক কথা বলতো, কি লেগে মেয়ে এত বড় হয়েছে, এগুলো কি কি জন্য বলবেন। পর হচ্ছে বাবা বলো আপনার সমস্যা কি, আমার মেয়েকে আমি কি করবো এটা। ইভেন একটা বাবা যে ল্যাঙ্গুয়েজ এত খারাপ, মেয়েরে আমারে মানে কি বলবো, কি বললে ভাষা নাই, এত ল্যাঙ্গুয়েজ খারাপ করতো, মানে বুঝছেন কি গালিগালাজ বলবো। করতো বাবা? গালিগালাজ ল্যাঙ্গুয়েজ কি, আমি তা ওনাকে না দেখলে বুঝতামই না একটা বাবা এমন হয়। পরে হচ্ছে বলছে, পরে একটা পরে অনেক মারতো, অনেক গায়ে হাত তুলতো গায়ে হাত তুলতো, ওই যখন সৎমার আব্বা আমার কথা শুনে, সৎমার কথা শুনে। আমি কিচ্ছু করতাম না, সব কাজ করে দিতাম, রান্না বান্না যদিও পারি না, সব কাজ করে দিতাম দিন শেষে। আমি একটা মেয়ে, মানে একটা মেয়ে যে বুঝবে সবাই, ভালো হয়ে চলাফেরা সব দিক থেকে ছিলাম। পরে কারো কথা আব্বু আমার ওই কেউ সাপোর্ট করতো, দিন শেষে তো ওই থাকে আমার সৎমার সাথে, তো ওনার জ্ঞানে আমাকে এসে মারতো, ওনার রাগ, ওনার সাথে ঝগড়া ঝাঁটি আমাকে এসে মারতো। পরে বুঝতাম, বাট কখনো হচ্ছে প্রতিবাদ করি নাই যে আমাকে কেন মারলেন কি। আমি এটা বুঝি, ওই সময় বুঝতাম আমার একটা ফ্যামিলি ছিল, সরে গেছে, বা বাবা এখন এগুলা করার কারণ ওই বউটা যদি চলে যায় কি করবে, একটা বদনামের শিকার। পরে এগুলাতে একটু শান্ত। 18 বছরের একটা মেয়ে তুমি, তোমার এখন ইন্টার পড়ার কথা, সেই তুমি নিজের 2টা ছোট ভাই বোনের দায়িত্ব নিছো, তাদের খাওয়া পড়ার চেষ্টা। আমার নিজেরও চলতে কষ্ট হয়ে যায়, ওদের দেখি মানে বলার বাইরে কষ্ট হয়ে যায়। আমার ভাইয়ের অনেক আবদার, সে তো অনেক ছোট, 10 বছর, কিছু বোঝে না, কিন্তু আবদার করে অনেক বড় বড়, যেগুলো আমি করতে পারবো না, মানে ইয়া করতে পারি, বাট করি তার জন্য অনেক কিছু করি। আমি যদি 10 টাকা ইনকাম করি, 5 টাকা রাখি তাদের জন্য। আমি মাস শেষে চলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, মানে তাদেরকে দেখি আগে। পরে বাবাকে কল দিই, বাবাকে আমি বলি যে বাবা আমারও বাড়ি যেতে মন চায়, বছরে একটা ঈদ আসে, তারা আমাকে বাড়িতে ডাকেন, একটা কল দিয়ে খোঁজেন, আমার ঢাকায় ঈদ করতে হয়। ও মাই গড। পরে বলি যে আমি বাড়িতে যাবো, বলে তুমি তো এখন জব করো, টাকা পয়সা কি করো, যদি আমাকে 5 লাখ টাকা দাও তাইলে বাড়িতে আসতে পারবা, এটা বলছে কি বাপ? বাবা বলছে। তো আমি টাকা পাঁচ দিয়ে লাখ যেতে টাকা হবে আমি না? কি ছেলে যে আমি জব করে হচ্ছে আর তো তোমার, 5 লাখ টাকা তাকে দিয়ে কেন বাড়িতে যেতে হবে? আমি টাকা দিতে হবে ওনাকে, জব করে কি করছি টাকা, আমি তো আমার ভাই বোনকে তো তুমি দেখো নাই, সে মনে করে আমার অনেক ইনকাম, অনেক, কিন্তু আমার তো স্যালারি 18,000, আমার ভাই বোনকে দেখতে হয়। সে বলে যে ভাই বোন কেন দেখতে হবে, আমি তুমি তো দেখো না আমার ভাই বোনকে, আমার ভাই বোনকে আমি পালাই দেবো, আজকে তোমাদের কারণে তো আমার এই অবস্থা, এইগুলো বললো মারে। পরে একটা বলছে বাড়িতে যাওয়া বন্ধ, বাবা বলছে 5 লাখ টাকা যেদিন দিব ওই দিনকে বাড়িতে আসতে পারবো। ছি। পরে আমি বলছি আমি কি ছেলে যে আমি ইনকাম করে তোমাকে টাকা দিব, আমার এই ইনকাম করার কারণটাই হচ্ছে তোমরা, কারণ আমার এখন তো এই জেনারেশন এগুলো করা ছিল না, আমার তো রাইট। পড়ালেখার বয়স ছিল, তোমাদের কারণে এই অবস্থা। যখন এগুলো বলতে মারধর করতো, অনেক মারতো, অনেক বলার বাইরে। ইভেন রড ছিল না, ওই রড দিয়েও আমাকে মারছে একদিন, মানে আমার হচ্ছে হাত পা দিয়ে রক্ত বের হইতেছে। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলো, আবার সেবা করে, সেবা করে বাবার বুঝে, বাবার খাওয়াবে, দেন ওই মহিলার সাথে ঝগড়া হয় মানে আমার গায়ে হাত তোলে, আমার সৎমার সাথে ঝগড়া হলে আমার গায়ে হাত তুলবে, তারা এটা ওটা নিয়ে লেগে যায়। ওই মহিলা তো খোঁচা মেয়েরা কথা বলে, কারণ ওই একটা বিয়ে করছে আব্বু, এটা তো জানতো না সে, তো খোঁচা মেয়েরা কথা বলে, ওনার আগে আমার উপর ঝাড়ে। পরে হচ্ছে আম্মুকে আমি বলছি যে আমার এই জেনারেশন এগুলো আমার কখনোই দেখার কথা ছিল না তোমাদের কারণে। এই যে সকালবেলা আমি আম্মুকে কল দিছি যে আম্মু আমার জন্য দোয়া করো, কয়েকদিন দোয়া তো করি, হাসে, কেমন জানি হাসে। পরে আমি হাসতেছে কেন, এমনি হাসতেছে, আমি তো তোমরা অনেক ভালো আছো, যেগুলো আমি মানে কখনো ভাবার বাইরে ছিল এগুলো আমার সাথে হয়েছে, আমি তো কোনো দোষ করি নাই, তাহলে জন্ম দিছে করে, আমার ভাই তো কোনো দোষ করে নাই, তারা কি ইয়া করছো। আমি কষ্ট করে একজন হলে চলে আসতাম, তাদের দুজনকে আমার দেখা লাগে। মানে উনিও আমার থেকে টাকা চায়, আমার মাও আমার থেকে টাকা চায়, দেই দেই না যেমন না,
2-4 হাজার টাকা যতই পারি দেই, আমার সাধ্যের বাইরে দেই। কি সমস্যা? তাহলে আমি কি কোনো জন্তু, মানে জানো, আর তারা আমাকে যা চাইবে তাই করতে পারবে? আমি বুঝি না, আমি তো মানুষ, দিন শেষে আমার কষ্ট হয়, আমার কেউ সাপোর্ট দেওয়ার মতো নাই। ইভেন ঢাকার শহরে একটা মেয়ের বান্ধবী, আমি কি দেখতে কম সুন্দর? আমি মনে করি আমার দিক থেকে আমি সুন্দর, ভালো। আমি ঢাকা যে মেয়ে ওইভাবে চলাফেরা কখনো করি না, আমি তার থেকে অনেক আলাদা। তাদের সাথে মিশি না এই কারণে, আমার একটাও বান্ধবী নেই, একটাও বন্ধু বান্ধব নেই। মিশি না এই কারণে যে আমি মিশলে তারা হচ্ছে আমাকে বলবে, তাদের সাথে আড্ডা আমি এটা কখনো করতে পারবো না, কারণ আমার ক্যারিয়ার আছে, আমার লাইফটা অন্যরকম। তারা হঠাৎ একদিন জিজ্ঞেস করবে যে তোমার ফ্যামিলি কি, তোমার আব্বু আম্মু কি, তখন আমি তাদের কি বলবো? মিথ্যাটাও বলতে পারবো না, সত্যটাও বলতে গেলে আমার কষ্ট, দেন তারা আমাকে কখনো বুঝবেই না, আমাকে অবহেলিত দেখবে, দুর্বলতার সুযোগ পাবে। তো এই জন্য হচ্ছে আমি কারোর সাথে মিশি না। পরে আমি হচ্ছে যে বাবাকে বললাম, আমি যদি কখনো কিছু করতে পারি তোমাকে দেখে যাব, সমস্যা নাই। ইভেন তারপর 5 লাখ টাকা চাইছে, আমি বলছি তোমাকে কি টাকার খুব দরকার? বলে যে হ্যাঁ। পরে আমি বলছি একটা বিকাশ নাম্বার দাও, এই নাম্বারে বিকাশ। পরে 10,000 টাকা পাঠাইছি, ওই টাকাটা ছিল। আমার ভাই অনেক অসুস্থ ছিল, আমার ভাই আবার দায়ে পরে হচ্ছে এই হাতে এতটুকু কেটে গেছে, দায়ের উপর পড়ছে, পরে এতটুকু কেটে গেছে। তো আমি যখন শুনলাম, তো তখন আমি হচ্ছে মানে একটু সারাইতে অনেক টাইম লাগবে, তো টাকা জমানো শুরু করলাম, 1,000 2,000 করে শুরু করলাম। পরে শুরু করার পর ওই টাকাটা ছিল 10,000 টাকা, তো বাবাকে এটা পাঠাইছি। পাঠানোর পরে এরপর কল দিয়ে বলছে টাকা পাঠাইছিস? আমি কি হ্যাঁ টাকা পাঠাইছি, এটা দিয়ে চলো, যে তোমার টাকার দরকার ছিল, আমার কাছে অত টাকা নাই, থাকলে দিতাম তোমার। বাট এটা বলছি, তোমরা আমার কোনোদিন বুঝলাই না। পরে হচ্ছে যে বলছে ঠিক আছে, পরে একটু পরে দিন নাম্বার ব্লক করে দিল। সিরিয়াসলি? নাম্বার ব্লক করে দিল, কেন করছে জানি, হয়তো সৎ মানুষের সাথে ঝগড়া হয়েছে, আমি কেন টাকা পাঠাইছি, আমার সাথে কেন কথা হয়েছে। আমি দেখি যে মানুষ বিয়ে করতেই পারে, স্বাভাবিক, বিয়ে করতেই পারে, তার মানে কেই নিজের আপন ছেলে মেয়ে পালা দেয়? মেয়েরা সবচেয়ে, বাবার সবচেয়ে আদরের মেয়ে হয়, বাবারাও তাদের অনেক কেয়ারিং মেয়ে হয়ে ওঠে। আমার এই জিনিসটা কখনো হয়ে ওঠে নাই। যখন জব করি তখন বাবা শুনে হচ্ছে আমাকে কল করা শুরু করে। তা আমি তো অনেক খুশি, বাবা কল দিছে। আন্টিরা বলতো তোর বাবা তো তোর দেয় না, কল ধরস কেন? আন্টি কথা শুনো, আন্টির সামনে কল দিতাম না, অফিসে গিয়ে লুকাই লুকাই কথা বলতাম। এবার একটা ফোন, আমি জব করতাম, একটা ফোন নিতে দেয় নাই আমার খালামণি। ফোন চাইলে বলতো ফোন দিয়ে কি করবি, ফোন নিলে খারাপ হয়ে যাবি, মোবাইল নিলে খারাপ হয়ে যাবে, এই জেনারেশনের মেয়ে খারাপ হয়ে যাবে। কিন্তু নিজের মায়া কিন্তু আমার ছোট, তারাই মোবাইল দিয়ে বসায় রায়, টাচ মোবাইল। তা আমি শুধু নর্মাল মোবাইল চাইছি, আমার ভাই বোনের সাথে কথা বলবো, আমার ফোন দিয়ে বলবি, তো নানা কল দিলে আমার ফোন দিয়ে বলবি। তো দেয় না, আমি ইনকাম করতাম, আমার টাকা দিয়ে দিবে, দেয় না। মাস শেষে ব্যাংকের টাকা আসতো, ওই টাকার আন্টি তুলতো। আমি কিচ্ছু বুঝতাম না, শুধু আমার কাজের দিকে মন ছিল, ব্যাংকারে কীভাবে কেমনি গিয়ে টাকা তুলবো, আন্টি তুলে আনতো। দিন শেষে আমার রুম ভাড়া দিয়ে যেটা থাকা, আমার খাওয়া দাওয়া, আমি সব কিছু বন্ধ, মানে আমার দিন শেষে ভাবতে হয় যে আমার ভাই বোনকে আমি দেখতে হবে। পরে হচ্ছে যে আমার বাবা কল দিয়ে বলো জব করো, টাকা পয়সা দিয়ে একটু সমস্যা আছি। পরে দিতাম। আন্টি না করার পরে যে টাকা আমার খরচের জন্য রাখতাম, ওই টাকাটা জমায় আমি পাঠাইতাম ওনার জন্য। তো যখন মাস শেষ হয় তখনই দেখি কল দেয়। একটা পর্যায়ে বললাম যে বাবা তুমি তো আমার মাস শেষে কল দেয়, তার আগে তো কল দিয়ে খবর নেও না কেমনি? আমি অনেক ব্যস্ত থাকি, বিজি মানুষ, দেওয়াস না, কাজ বাজ করি। তো আমি টাকা দেওয়ার সময় কেন তোমার ইয়ে হয়, এগুলো বলি। তো একদিন বলাতে বলছে তোর টাকা আমি দিয়ে দিব, তুই বিকাশ নাম্বার দে। আমি বলছি তোর আগে বলছি যত টাকা দিচ্ছি এত দিনের দাও, টাকা দাও, 50,000 টাকার মতো দেবো। একদিন অ্যামাউন্ট দিচ্ছি এরকম করে 30,000, আরেকদিন তো আমি এমনি এমনি দিচ্ছি, যাও 30,000 টাকা দাও তাইলে। আমি আগে খুব কষ্ট থাকে, তো আন্টি শিখে দেওয়াতে বলছি। পরে বলছে এদিকে না, নাম্বার দিচ্ছি, নাম্বার দেওয়ার পরে দিয়ে ব্লক দিয়ে দিচ্ছে আমাকে, ব্লক ব্লক আমি। কি অদ্ভুত মা বাবা! পরে বাবা, হ্যাঁ, তাদের দেখলে বুঝতামই না বাবা মা এমন হয়, এমন হয়। তারা তো বাবা মা বিয়ে করতেই পারে, স্বাভাবিক, মেয়েদের তো দেয়। ইভেন কত বাবার আসছে সৎ মার ভয়ে লুকে একটা কল দেয়, খবর নেয়, টাকা পয়সা পাঠায়, খোঁজ নেয়। এটা তা ওনার মধ্যে নেই, এমন মেজাজ, যেটা বলে ওইটাই, যেটা বলে। ইভেন বাড়ির লোকের কাছে বলছে আমাকে, সৎ মার সাথে চিল্লাই চিল্লাই, তো তো বলছে এই মেয়ে তো আমি কোনোদিন বিয়েই দিব না, আমি আর বাড়িতে আনবো না। তো আমি হচ্ছে যে যখন কুমিল্লাতে আসি 3 বছর আগে, তখন আমি একটা রিলেশন করি একটা ছেলের, আবেগে বা যে কোনো, আমি বলবো যেটা আবেগে হয়ে গেছে, বুঝতাম না, ভালো লাগছে, রিলেশন হয়েছে। বাট মোবাইল ইউজ করতাম না, তাকে অফিসে গেলেই দেখতাম, তার ডিপার্টমেন্ট ছিল আলাদা, আমার ডিপার্টমেন্ট ছিল আলাদা, সব কিছু। 6 তলা 5 তলা, আমি 6 তলায়। লাঞ্চ টাইমে গিয়ে একটু দেখা হলে হতো, না হলে নেই। নাম ছিল জাহিদ। পরে হচ্ছে একটা পর্যায়ে আমি যখন ফ্যামিলির কথা বলি, সে তো চলে যাবে এমন এমন ভাব, তো আমি এটা বুঝতে পারছি, কারণ আমার মনে হয়েছে তাকে আমি বিষয়গুলো বলি, কারণ আমি তো তারা ভালোবাসছি মন থেকে। সে যদি না করে, টাইম পাস করে, সেটা তার বিষয়, বাট আমি তার মন থেকে, ওই ফার্স্ট রিলেশন ছিল ওর সাথে। পরে হচ্ছে একটা পর্যায়ে আমি এগুলো বলি, দেখি তার কথাবার্তা ধরন চেঞ্জ, সব কিছু চেঞ্জ। তখন আমি বুঝতে পারলাম সে, তাকে আর টিকে রাখা যাবে না। একদিন হচ্ছে বান্ধবীর বার্থডে ছিল কুমিল্লাতে,
অফিসের একদম বান্ধবী। আমার আন্টির বাসা হচ্ছে রাস্তার ওই পাশে, আর তাদের বান্ধবীর বাসা হচ্ছে এপারে। তো তার সাথে একদিন মিট করাই দিছি শুধু। ওমা তার সাথে দেখি মিট করে দেওয়ার পরে তার সাথে রিলেশনে জড়াইছে। তা আমি 3 মাস পরে শুনে আমি বললাম যে তুমি রিলেশনে জড়াইছো, এমনি হাসি পাবে, তুমি রিলেশনে জড়াইছো আমাকে বললেই হতো। ইভেন সেই ছেলেটাও আমার কাছে খরচ চাইতো মাস শেষে, আমি তাকে খরচ দিতাম। তার মা লিভার ক্যান্সার ছিল, তার বাড়ি ছিল চিটাগং। খরচ চাইতো, লাভলি আমার না কিছু টাকা লাগবে। আমি কোন দিকে যাবো আমি বুঝতেছি না। মানে তারপর ওরও খরচ দিতে হতো, কারণ একদিকে আমার ভালো হতো, আরও খরচ দিতাম বোকার মতো, তারাও খরচ চালাই দিতাম। ইভেন একটা সময় হচ্ছে আমি আস্তে আস্তে কিছু টাকা জমায় অনেক বছর লেগে গেছে, মানে 3-4 বছর লাগছে। একটা চেন বানাইছি স্বর্ণে, চেন বানায় হচ্ছে গলায় পড়তে পারে, হাতেও সেম কিছু করছি। ওর ওই চেনটা বিক্রি করে দিচ্ছি তার জন্য। তার তার টাকা লাগবে একদিন, তার মা লিভার ক্যান্সার আমাকে যখন বলছে তখন আমি এগুলো সইতে পারি নাই। একটা মায়ের এত কষ্ট, আমি চেনটা বিক্রি করে দিয়ে 20,000 টাকা বিক্রি করছি, বানাইছি 35,000 টাকা দিয়ে বিক্রি করে। ওই টাকাটা তাকে আমি নিয়ে হাতে দিছি। দেওয়ার পরে শুনলাম যে ওই মেয়ে নিয়ে ঘুরতে গেছে, ওই মেয়েকে নিয়ে। তার মা কিন্তু লিভার ক্যান্সার, তার মায়ের টাকাটা দেয় নাই। ওই মেয়ে নিয়ে ঘুরতে, আমার বান্ধবীকে নিয়ে ঘুরতে গেছে, ঘুরে টুরে আসছে। একজনের মোবাইলে আমাকে ছবিগুলো দেখাইছে, আমি বিশ্বাসই করতে পারতেছি না। আমার তখন থেকে ট্রাস্ট বান্ধবীও বানাই না, ট্রাস্ট তো করতে পারি না কাউকে। তো তাকে শুধু জিজ্ঞেস করছি তুমি আমাকে বললেই হতো আরেকটা রিলেশনে জড়াইছো। সে আমাকে বলে যে কোত্থেকে এগুলা, সিটাঙ্গা ভাষা ছিল তো একটু কথাবার্তা মায়া ছিল, কোত্থেকে শুনছো, আমি কি এমন না কেউ এমন ছেলে। পরে একটা পর্যায়ে আমি বলছি প্রমাণ দিব আমি, এটা বলাতে সে ঘাবড়াই গেছে, বলে যে তোরে বলার প্রয়োজন মনে করি না। যখন বলছে এটা তখন আমি পায়ের জুতা খুললে মারছি ওরে, মারছি ইচ্ছা মতো মারছি। লাঞ্চ টাইমে সিঁড়িতে নিয়ে ইচ্ছা মতো, কেউ আটকাইতে পারে না। অনেক ভাইয়ারা হচ্ছে আমাকে, যে ছোটো বোনের মতো দেখে অফিসে, বলে যে শিউলি ছাইড়া দে, তুই তো আমার ভাইয়ের মতো দেখোস না, ছাইড়া দে ওই ছেড়া নেই, অফিসে প্রবলেম হতো, চাকরি চলে যাবে। যায় না, বাট ওরা মারছে কেউ জানে না, ওই ভাই তার আটকাইছে। পরে মায়েরা কান্না করতেছি, সে যদি একবার বলতো যে সরি, সে চলে যেতেছে 5 তলা, আমি তো 6 তলা। সে যদি একবার বলতো যে শিউলি সরি, ভুল হয়ে গেছে, আমি তার মাইনে দিতাম। কেউ চায় না তার ভালোবাসা মানুষ চলে যায়, তখন তো আরো খারাপ সময়। মানে কি বলবো, একটা ডিপ্রেশন একবারে ভাঙিয়ে পড়ছি। পর আমি 4 মাস অসুস্থ, 4 মাস। ওই যে 50,000 টাকা, ওইটা আন্টির জামাইনে দিচ্ছি, ওই টাকাটা দেয় যখন নেই। অসুস্থ দেয় নাই। পরে আমার 4 মাস অসুস্থ, হসপিটাল ভর্তি, এমনও টাইম গেছে 1 মাস আমি হুইল চেয়ার অব্দি ইউজ করতে হয়েছে। আমি অনেকগুলা ওষুধ খেয়ে ফেলছি, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। এমন আমার ফ্যামিলির অবস্থা, তাকে ভালোবাসি, তাকে ভালোবাসে আমি সাপোর্ট পাইতাম, যেমন ফ্যামিলি থেকে একটু বুঝ পাইতাম, বাট আমার একটা ফ্যামিলির মানুষ সাথে ডিপ্রেশন থাকলে আমার ভালো। পুরা ভাঙা পড়ছে। আমার তো মন চায় আমার কোনো বান্ধবী থাকুক, আমার মা বাবা থাকুক, আমার সামনে যারা মা ছেলে মেয়েদের আদর করে, আমি এগুলো দেখে ওই জায়গা থেকে সরে যাই। কারণ আমি এগুলো দেখলে আমার কষ্ট হয়, হিংসা হয় বা জেলাস ফিল ওইরকম কিছু না, আমার কষ্ট হয়, চোখের পানি চলে আসে যে আমারও তো এই 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 আদরের যোগ্যই ছিলাম, তাহলে আমার সাথে কেন হইলো এগুলা। পরে হচ্ছে অসুস্থ ছিলাম, এবার আন্টি আমার যত টাকা খরচ করছে আমার পিছে, প্রায় 30,000 মতো। পরে আমি সুস্থ হয়ে ওঠার পর বলছে আমি তোমার থেকে 30,000 টাকা পাবো, ওইটা আমাকে দিবা। পরে দিলাম, জব করলাম, দিলাম ওই টাকা, ভাই বোনকে দেখলাম। একটা পর্যায়ে ভাই বোন অনেক যখন খুব বেশি আবদার, তখন তাদের সাথে একটু রাগারাগি করি, বলি আবার কান্না করি, কিন্তু কখনো তাদের গায়ে হাত তুলি নাই, কখনো না। এখন বোন থাকে বাবার কাছে, ভাই থাকে নানুর কাছে। ভাইটা ছোট যখন 2 দিন, তখন থেকে নানুর কাছে। নানু কিন্তু একদিনও দেয় না, এখনো দেয় না, বোন দিয়ে দিচ্ছে, বড় হয়েছে, পড়াশোনা করতেছে। বাট বোন কল দেওয়া বলে যে আমার না মারছে, আম্মু আমার এটা বলছে, আব্বু আমার মারছে, অনেক কথা বলে, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ এই যে করে। এত কিছু ঘটতেছে তোমার জীবনে, অথচ মা বাবা আত্মীয় স্বজন কেউ তোমার পাশে দাঁড়াচ্ছে না কেউ সেই দাঁড়ায় না, কারণ হচ্ছে তারা আসলে আমার বাবা বাজে ল্যাঙ্গুয়েজ তাদের সাথে ইউজ করে। ইভেন আমাদের ঘরেও কেউ যায় না, তাদের আমার আব্বু এত বাজে ল্যাঙ্গুয়েজ, মানে বলা, তারা কি নিজের খায়া পরের কথা শুনবে? নো, এটা কখনোই না। সাপোর্ট দিতে আসলে অর্থনৈতিক এগুলো ভাবে বলে। কেউ সাপোর্ট করছে তোমাকে? হ্যাঁ, বুঝি না। অর্থনৈতিক টাকা পয়সা দিয়ে কেউ সাপোর্ট? কেউ সাপোর্ট করে না। যদি করে থাকে তাহলে হচ্ছে সেটা আমি, আমার বান্ধবী যার সাথে পরিচয় করাই দিছে, উনি করছে আমাকে একটু সাপোর্ট প্রথম। পরে আমি হচ্ছে একটা পর্যায়ে থেকে আমি বলছি আমি আপনার থেকে টাকা দিচ্ছেন, এটা দিয়ে দেবো। বলছে না, এটা কখনো তোমার ইয়া করতে পারে। হ্যাঁ, কম বেশি করেই দিছে, বাট আমাকে অনেক হেল্প করছে, আমাকে জবটা দিছে, এটা তো কেউ কখনো দিত না। ঢাকা থেকে আমার এত ভালো একটা জব আল্লাহর হতো, রহমত, একটা মানুষ আল্লাহর রহমত। এত ভালো কি একটা জব হতো? কখনোই হতো না। মুশকিল, ট্রাভেল কারণ এজেন্সিতে জব হওয়া, তারপরে একটা তোমার জব চাইতে পড়ালেখা গেলে তাইলে এখন ক্লাস নাই, 5 এগুলো তোমার বয়স পর্যন্ত। হচ্ছে কিছুদিন পরে, তোমার তো বিয়ে থাও করতে হবে, বিয়ে থা নিয়ে কি বিয়ে প্ল্যান? নিয়ে আমার এগুলো নিয়ে কোনো প্ল্যান নেই। আমার ভাই বোনকে আমি একটু বড় করবো, কষ্ট করে মানুষকে। আমি যদি একটা পর্যায়ে ভালো কিছু করতে পারি তাদেরকে দেখবো, পরে আমার দিকে। টাকা পয়সা থাকলে কোনো ছেলে অভাব হবে না, এটা মনে করি। কোনো ছেলে আসবে যে ভালোবাসে, সে মেনে নেবে। আর টাকা পয়সা থাকলে তো এমনিই ছেলেবেলা আসবে, এটা নিয়ে প্যারা নেই আমি। এই জন্য কখনো মানে রিলেশন করবো না।
মানে যদি আমি হচ্ছে করে রিলেশন করবোই না, আমার যদি হচ্ছে বিয়ে হয় আর যে আমাকে মাইনা নেবে সবকিছু শুনে তার কাছে আমার ভাই বোন নিয়ে যাবো, আমি কখনো তাদের পালায় যেতে পারবো না। আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে আসছি, ঢাকা আসছি, আমি কেন তাদের এত প্যারা নেবো, এটাই ভাবতে পারতাম। এটা কখনো আমি কিছু করবো না। তো এগুলো বছরে একটা ঈদ আসে, ঢাকা আমার ঈদ করতে হয় একলা একলা, কিছু করে না, বাসা থেকে বের হয়ে থাকি। দেন আন্টি তারা বাসায় থাকতো, ঈদের সময় কারো বাসায় যেতে হবে না? বাসায় বাড়ি যেতে পারি না, আয়। বাড়ি যাও ইভেন অপেক্ষা থাকি তার একটা কল দিবে, আমাকে দেয় না এমন। পরে এবং স্বপ্ন। তুমি তোমার গল্পগুলো এমন করে বলছিলে, এমন হাসি মুখে, আমার খুব বুকে ব্যথা লাগছিল জানো। আমি হাসি মুখে বলার কারণ এটাই, আমার বাবা মা গুলো এমন না, তাদের আমি কান্না করে যদি বলি এটা আমার হচ্ছে নিজের কাছে নিজে খারাপ লাগবে, তাদের জন্য আমি কান্না করতেছি। এখন অনেকে মানে আমি তাদের কারো কাছে এই কথাগুলো সহজে বলি না, কারো কাছে না। আজ পর্যন্ত যদি বলে থাকি মানে আপনাকে বলছি আর হচ্ছে আমার একজন অফিসিয়ালি মানুষ, কারণ বিশ্বাস কাউকে না কাউকে কথা, বাট কথাগুলো না করার বলার কারণ হচ্ছে এটা যে আমি কাউকে বলে তারা আমাকে দুর্বলতার সুযোগ নিবে, এটা না। এটা এটা এমনই, ঢাকার শহরটা এমনই যে কাউকে বলবো আমি, তারা আমাকে দুর্বলতাই নিবে, দুর্বলতার মতোই, কারণ আমার কেউ নাই। ইভেন আমি কারোর সাথে মিশি না, আমি চলতে বেঁধে খুব দুইবার একটা পা ফলাইলে দুইবার ভাবি এটা করলে আমার কিছু হবে না তো, আমার তো কেউ নাই, এগুলো ভাবি। তো তাদের কথা কি বলবো, তাদের দেখলে বুঝতামই না কখনো যে আমার বাবা মা গুলো এমন। ইভেন আমি সকাল আম্মু যখন কল দিতেছি দেখি হাসতেছে, আমি বলি, তুমি হাসতেছো, আমার কান্না পাইতেছে, হাসে, আমি কেমন জানি। পরে আমি আন্টিকে একদিন জিজ্ঞেস, আমার আম্মুটা কেমন আন্টি, তোমরা তো এমন না, তোমরা তো ছেলে সন্তান করতেছো, মানুষ আদর করতেছো, কত আম্মু ছোটবেলা থেকে এমন, ওই জ্ঞানটা নাই যে ছেলেকে মেয়েকে আদর করবে, মানুষ করবে, শাসন করবে, এটা নাই আমার আম্মুর মধ্যে। আদর করে যে একটা ডাক দিবে, খাওয়াবে, ওটা নাই। উনি ওনার মতো, ওনার মতো। আর ইমোশনাল নয়, কেউ একটা ধমক দিয়ে কথা বলে কান্না দেয় আমার, আমি হয়তো ওনার মতো হয়েছি। আর যদিও আমি কাউকে সাথে চলি না, বাট দিন শেষে আমার অনেক কষ্ট, আমার কেউ নাই। ইভেন সকালেও নানা কল দিছে, না নানু ভাই ফালে দেখে ভাইয়ের বাইরে রাখে, আমার থেকে টাকা চায়। ওরা তো টাকা দেয় মাস শেষে, ওর পড়াশোনা সব কিছু হিপজও পড়াইতেছি, বাট হচ্ছে তারপর ওরা টাকা চায় আমার থেকে, যে তোর ভাই দেখতেছি এখন টাকা লাগবে খরচের দি। আমি বলছি আমি দিবানে, অফিসে যাইতেছি তারপর এসে দিবানে, ওইগুলা বলছি। আমার দিন শেষে অনেক কষ্ট হয়ে যায়। এখন যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলতে চাও তুমি? তাদেরকে বলবো, কি বলবো, আমার মতো বাবা মা হয়তো কারো নাই, আর যারা আছে বাবা মাকে থাকতে হচ্ছে তাদের দেখতেছে সব কিছু, বাট আমার মতো বাবা মা কারো নাই, আর কারো যেন না হোক এটা আমি আল্লাহর কাছে চাইবো, কাউকে যেন এই দিনগুলো দেখতে না হয়। আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে আসছি, আমি দেখতেছি বাবা মা বিয়ে করতেই পারে, আমি এটা নর্মালি ধরলাম, বাট একটা বাবা একটা মেয়ের প্রতি যেমন হয় এটা আমি তাদেরকে না দেখলে বুঝতামই না আমার বাবা মা এমন। আমি তাদের জন্য কান্না করি, এখনো তাদের কল দিলে, আমার যদি বাবা এখন কল দেয় যে হচ্ছে হ্যাঁ আমার টাকা লাগবে, আমি পাঠাই দিব, আমার যেমনি হোক আমি টাকা পাঠাবো, কারণ আমার বাবা কল দিচ্ছে, আমি থাকতে পারি না। বাবা হচ্ছে কল দেয়, কিন্তু ওনার টাকা লাগলেই কল দেয় পর্যন্ত। ইভেন তাদের কাছে থাকার জন্য আমি মাস শেষে হচ্ছে কুমিল্লা জব করে, ইভেন আমি বাবাকে বাড়ি থেকে কিছু কিনতে, সব কিছু কিনে দিতাম, চাল ডাল হইতে সব কিছু কুমিল্লা থেকে, আমি একটা মুদি দোকান থেকে খরচ প্রায় 20,000 টাকার মতো খরচ দিতাম, যাতে 3-4 মাস কোনো তোমার খরচ না লাগে, তুমি যাতে শুধু কিস্তি আর সংসার নিয়ে থাকতে পারো, ওই মহিলাকে নিয়ে ভালো থাকতে পারো। বাট দেখলাম যে যখন টাকা দিই তখনই ভালো, তখন এই বাবার দরকার নাই। একটা সৎ বাবা তো এমন হয় না, একটা সৎ মা তো এমন হয় না, আমার বাবা মা কেন এমন হলো? দিন শেষে প্রশ্ন এগুলা। মানে কেউ না আমাকে একটু সাপোর্ট দিবে, টাকা পয়সার দিক থেকে না, একটু মেন্টালি সাপোর্ট, এগুলো হলে অনেক। আমার এই দিনটা হচ্ছে দেখার মতোই হবে না হয়তো, আমার ভাই বোন দেখতে হয় সব কিছু, এদের নিয়ে কষ্ট সব কিছু কাটাতে হয়। তোর ফেসবুক প্রোফাইলটা বলবা? হ্যাঁ, অ্যাঞ্জেল পারিসা। বানান বলে দাও, হ্যাঁ, বানানটা বলো। ANGEL, অ্যাঞ্জেল, PARISA, পারিসা, অ্যাঞ্জেল পারিসা। আই হোপ কষ্ট দূর হবে তোমার।